হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের পরীক্ষায় আসতে পারে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ শেষে তোমরা ইংলিশেও অ্যান্সারটা পেয়ে যাবে। আগে ভালো করে বুঝে নাও যে এই একত্ববাদ কাকে বলে। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ, এটাকে অস্টিনেরও মতবাদ বলা হয়, অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ আলোচনা করো। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রের যতগুলি বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে সার্বভৌমিকতা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমরা প্রত্যেকেই জানো, ক্লাস 12-এ পড়ে এসেছো, রাষ্ট্রের 4টে বৈশিষ্ট্য আছে: নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনগণ এবং সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাষ্ট্রকে অন্যান্য সামাজিক সংগঠন থেকে পৃথক করে তাকে স্বাতন্ত্র্য মর্যাদা দিয়েছে। এই বিষয়ে ক্ষমতা বলছে, দেখো, এই বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্র আইন তৈরি করে, তা কার্যকর করে, অথচ সার্বভৌমিকতার স্বরূপ কী বা কোথায় এর অবস্থান সেই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। এদের মধ্যে ইংরেজ আইনবিদ জন অস্টিনের নাম উল্লেখযোগ্য। এবার বলা হচ্ছে, দেখো, অস্টিনের মতবাদ। 1832 সালে প্রকাশিত লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে অস্টিন তার সার্বভৌমিকতার তত্ত্ব প্রচার করেছেন। তিনি বেন্থাম ও হবসের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন। হবস অনুসরণ করে তিনি বলেছিলেন, সার্বভৌম হলো রাষ্ট্রের চূড়ান্ত শক্তি। এই সার্বভৌম শক্তির আদেশ হলো আইন। আইনের সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সার্বভৌম হলো প্রথা, রীতি ও আইনের ঊর্ধ্বে। এই সার্বভৌমিকতার নির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, যদি কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অপর কোনো কর্তৃপক্ষের প্রতি আনুগত্য স্বীকার না করে সেই সমাজের অধিকাংশ মানুষের স্বাভাবিক আনুগত্য লাভ করে, তখন সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ ওই সমাজে সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হয়। এবার সার্বভৌমিকতার বৈশিষ্ট্য দেখো। এখানে দেখো, অধ্যাপক ল্যাস্কি অস্টিনের দেওয়া সংজ্ঞা বিশ্লেষণ করে সার্বভৌমিকতার নিম্নলিখিত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে, অস্টিনের সার্বভৌম হলো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, রুসোর সাধারণ ইচ্ছার মতো অস্পষ্ট নয়। 2 নম্বর হচ্ছে, সার্বভৌম ক্ষমতা হলো চূড়ান্ত ও চরম, তার কথাই হলো শেষ কথা। এই ক্ষমতা কোনো নৈতিক আইন বা প্রথা ও রীতিনীতির দ্বারা সীমাবদ্ধ নয়। সার্বভৌমিকতা অবিভাজ্য, অর্থাৎ একে খণ্ড খণ্ড করে ভাগ করা যায় না। অন্য কোনো ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান এই ক্ষমতার অধিকারী হতে পারে না। পরের পয়েন্ট হচ্ছে, জনগণ স্বাভাবিকভাবে সার্বভৌমের প্রতি আনুগত্য জানাবে, অর্থাৎ সার্বভৌম শক্তি বল প্রয়োগ করে আনুগত্য আদায় করতে পারবে না। তারপর দেখো, সার্বভৌমের আদেশ হলো আইন। এই আইন সকলে মানতে বাধ্য, আইন অমান্য করলে শাস্তি পেতে হবে। এবার সমালোচনা। প্রথমত, হেনরি মেইন্স বলেছেন, অস্টিনের একত্ববাদ ইতিহাসের সমর্থন পাবে না। কারণ অস্টিন বলেছেন সার্বভৌম অপ্রতিহত চূড়ান্ত ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে এটি অসম্ভব। যেমন অস্টিন বলেছেন, ইংল্যান্ডের রানী সহ পার্লামেন্ট সার্বভৌম, তাই অসীম ক্ষমতার অধিকারী, এই ক্ষমতা বলে নিজের ইচ্ছা মতো আইন তৈরি করতে পারে। কিন্তু অধ্যাপক ল্যাস্কি বলেছেন, আইনের দিক থেকে বাধা না থাকলেও কার্যত পার্লামেন্ট যা খুশি আইন, যেমন ভোটাধিকার কেড়ে নেওয়া, সর্বস্ব লুণ্ঠন করা প্রভৃতি আইন করতে পারে না। দ্বিতীয়ত, অস্টিনের একত্ববাদ গণতন্ত্রের মূলে আঘাত এনেছে। বহুত্ববাদীরা বলেছেন, গণতন্ত্র হলো জনগণের শাসন, এখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। কিন্তু অস্টিন রাষ্ট্রের স্বৈরাচারী প্রতিষ্ঠা করতে গিয়ে গণসার্বভৌমিকতাকে অস্বীকার করেছেন। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরও আমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, আমাদের অলরেডি ক্লাস চলছে। এবার থার্ড যে সমালোচনা আছে, দেখো, অস্টিনের একত্ববাদী তত্ত্ব আইন সম্পর্কে ধারণা ত্রুটিপূর্ণ, কারণ তার মতে ল ইজ দ্য দেখো কমেন্ট অফ দ্য সভিয়েন্টি, অর্থাৎ আইন হলো সার্বভৌমের আদেশ। কিন্তু
কিন্তু হেনরি মেইন বলেছেন এমন অনেক আইন আছে যেগুলি বহুত্ববাদী সমাজের প্রথা থেকে এসেছে, সুতরাং এগুলি সার্বভৌমের আদেশ থেকে সৃষ্টি হয়নি। প্রকৃতপক্ষে সমাজ জীবনে এই সব প্রথা এতই গুরুত্ব যে এগুলিকে অস্বীকার করা সম্ভব, ঠিক আছে, এগুলিকে অস্বীকার করা সম্ভব নয়। চতুর্থ, একত্ববাদীরা বলেছেন সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য সুনির্দিষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বহুত্ববাদের প্রেক্ষাপটে ক্ষমতাকে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সুতরাং সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য নয়। তাছাড়া যুক্তরাষ্ট্রে এমন অনেক ব্যক্তি সংসদ খুঁজে পাওয়া যাবে না, বলছে এমন কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে সার্বভৌমিকতার অবস্থান করে। জনগণ সার্বভৌম, কিন্তু সেটি সুনির্দিষ্ট নয়। এবং মূল্যায়নে তোমরা কি লিখতে পারো দেখো, সমালোচিত হলেও একথা সত্য, অস্টিন এবং একত্ববাদী তাত্ত্বিকেরা আইনগত সার্বভৌমিকতাকে যেভাবে ব্যাখ্যা করেছেন তা অত্যন্ত স্পষ্ট ও যুক্তিসঙ্গত। বহুত্ববাদী সমালোচকেরা অস্টিনের স্বৈরাচারিতার সমর্থক বলেছেন। বহুত্ববাদী সমালোচকেরা অস্টিনকে স্বৈরাচারিতার সমর্থক বলেছেন, কিন্তু এই অভিযোগ সত্য নয়। রাষ্ট্রবিজ্ঞানী কোকার বলেছেন অস্টিনের সমালোচকরা তাকে ভুল বুঝেছে, কারণ সার্বভৌমকে জনগণের স্বাভাবিক অনুগত্যের ওপর প্রতিষ্ঠা করে তিনি জনগণের সম্মতিকে মর্যাদা দিয়েছেন। এর মধ্যে তিনি গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তবে একত্ববাদীরা আইনগত সার্বভৌমিকতার উপর বেশি গুরুত্ব আরোপ করতে গিয়ে রাজনৈতিক সার্বভৌমিকতাকে কিছুটা উপেক্ষা করেছেন, তাই এই মতবাদ অসম্পূর্ণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমাদের বাংলায় সমস্ত বিষয়গুলো এক্সপ্লেন করা হয় এবং গ্রুপে যখন নোটস দেওয়া হয় তখন দুটি ভাষায়, বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় নোটস দেওয়া হয়। এইভাবে তোমরা যদি কেউ ক্লাস করতে চাও, অনেকেই করছে, তোমরা যদি কেউ করতে চাও তাহলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো।